সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় এর চতুর্থ পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় এর চতুর্থ পর্ব। আমি ভেবে রেখেছিলাম আজ সকালে সুরঞ্জনবাবুর সঙ্গে বসে আদিবাসীদের কোন কোন উৎসবে যাব ঠিক করে ফেলব। কিন্তু কাল রাত্রিরে সুরঞ্জনবাবুর কাছে পাহাড়ের ওপরে ওই রহস্যময় কালো পাথরের দুর্গটার কথা শুনে, আর তার আগে সন্ধেবেলায় শেকল খুলতে গিয়ে সেই অদৃশ্য হাতের চাপ আমাকে এতই ভাবিয়ে তুলেছিল যে আদিবাসীদের উৎসব দেখার ব্যাপারটা চাপা পড়ে গিয়েছিল। কেবলই মনে হচ্ছিল অদৃশ্য হাতের সঙ্গে ওই রহস্যময় দুর্গের কোনো সম্পর্ক আছে কিনা। একটা প্রাচীন দুর্গ বা প্রাসাদ হলেই যে তা রহস্যময় হয় তা কিন্তু নয়। কিন্তু কাল সন্ধ্যায় ওই দুর্গ সমেত পাহাড়টা যখন কোনো মন্ত্র বলে দূর থেকে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, তখন কিছুক্ষণের জন্য আমি বিহ্বল হয়ে গিয়েছিলাম। আর তখনই দুর্গটিকে মনে হয়েছিল রহস্যময় বলে। তাছাড়া ওই দুর্গে গেলে কি বিপদ ঘটতে পারে তা সুরঞ্জনবাবুর কাছ থেকে এখনও শোনা হয়নি। আমি তাই মাঝে মাঝেই বারান্দায় গিয়ে দাঁড়াই, যদি দুর্গটা ভালো করে আরও একবার দেখতে পাই। কিন্তু হতচ্ছাড়া ভীরাবাবু সকালবেলাতেই আমার মেজাজটা খারাপ করে দিল। বেলা যত বাড়তে লাগলো ভীরাবাবুর সঙ্গীরা ততই হইহট্টগোল করতে লাগলো। এক সময় ওরা আমার দরজা লক্ষ্য করে ইট পাটকেল এমনকি কাপ ডিশও ছুঁড়তে লাগলো। জানালা লক্ষ্য করে একটা হাঁসের ডিম এমনভাবে ছুঁড়ল যে আমার বিছানাটা নষ্ট করে দিল। শেষ পর্যন্ত আমি বাধ্য হলাম নিচে গিয়ে সুরঞ্জনবাবুর কাছে নালিশ করতে। সব শুনে সুরঞ্জনবাবু বললেন, কিচ্ছু করার নেই সোমেশ্বর বাবু, কাছে পিঠে পুলিশও নেই যে ডেকে আনবো। তাহলে আমি কি করব? সুরঞ্জনবাবু বললেন, একমাত্র উপায় আপনি যদি ঘরটা ছেড়ে দেন, মনে হয় তাহলেই উৎপাত থামবে। কিন্তু আমি বলবো আরো একটু ধৈর্য ধরে থাকুন, ওরা থেমে যাবেই। ঘরটা ছেড়ে দিলে ওদেরই কিন্তু জিত হবে। আমি বললাম, ঘর আমি ছাড়ব না। খুব ভালো, তাছাড়া আমি যা ভেবেছিলাম তাই ঘটতে চলেছে। খুব সম্ভবত ওরা 2-1 দিনের মধ্যে ওই দুর্গের দিকে যাবে। আমি অবশ্য ওদের নিষেধ করব, শোনা না শোনা তাদের মর্জি। কিন্তু কেন নিষেধ করবেন? কাল আপনার কাছ থেকে সেটা শোনা হয়নি। সুরঞ্জনবাবু বললেন, যদি আজ সময় পাই তাহলে বলবো। বিকেলের দিকে ওরা হইচই করে কোথায় বেরিয়ে গেল। নিশ্চয়ই এই অবেলায় গড়ের দিকে যাবে না। তাহলে জাহান্নামে যাক, আর যেখানেই যাক, ওরা যতক্ষণ না থাকে ততক্ষণই আমার মঙ্গল। রোদ একটু পড়ে এলে আমি খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তারপর উৎসুক নেত্রে তাকিয়ে রইলাম উত্তর দিকে, যদি সেই ভয়ঙ্কর গড়টা দেখা যায়। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও দেখা গেল না। তারপর সন্ধ্যার মুখে যখন ঘরে ঢোকবার জন্য পা বাড়িয়েছি, তখন হঠাৎই উত্তর দিকে আকাশের গায়ে পাহাড়ের ওপর কোষ্ঠী পাথরের মতো কালো গড়টা ভেসে উঠল, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপরেই অন্ধকারে মিলিয়ে গেল। এটুকু দেখেই আমি খুশি হলাম বটে, কিন্তু গতকালের মতো ওটা এগিয়ে এলো না তো। আমি ধীরে ধীরে ঘরে এসে ঢুকলাম বটে, কিন্তু ওই অলৌকিক গড়টা বারে বারে দেখার জন্য মনটা আমার ছটফট করতে লাগলো। সন্ধ্যের পর ঘরে একলা মুখ বুজে কি করব ভেবে যখন কুল পাচ্ছি না, তখন মনে পড়ল সুরঞ্জনবাবু বলেছিলেন আজ সন্ধ্যায় উনি আসবার চেষ্টা করবেন। উনি এলে সময় কাটাবার কোনো অসুবিধে হবে না। কিন্তু উনি আজ আসবেন কি? ভাবতে ভাবতেই দরজায় মৃদু শব্দে কড়া নড়ে উঠল। আমি দরজা খুলে দিলাম। ওর ঠোঁটে ভদ্রতাসূচক এক চিলতে হাসি ফুটে উঠল। ভাবছিলেন তো বুঝে এলাম না? হাসলাম, বললাম, আসলে আপনার সঙ্গটুকু পাওয়ার জন্য আমি খুব অপেক্ষা করছিলাম। ধন্যবাদ। এই বলে একটু হাসলেন, তারপর বললেন, 2 দিন তো কেটে গেল, আদিবাসীদের উৎসব কবে কোনটা দেখবেন ঠিক করলেন কিছু? অন্যমনস্কভাবে আমি মাথা নাড়লাম। সুরঞ্জনবাবু একটু যেন অবাক হয়ে বললেন, এখানকার উৎসবগুলো দেখবার টানেই তো আপনি এখানে এসেছেন।
আমি বললাম, ঠিকই বলেছেন, কিন্তু কোষ্ঠী পাথরের মতো কালো দুর্গটি আর ছেদি রাজবংশের সেই হতভাগ্য যুবরাজ এখন আমার মনকে আচ্ছন্ন করে আছে। আপনি ভাবতে পারবেন না সুরঞ্জনবাবু, ওই কালো দুর্গটা কিভাবে আমাকে টানছে। সুরঞ্জনবাবু বললেন, তাই বলে ভুলেও যেন ওইদিকে যাবেন না, তাহলে আর বেঁচে ফিরতে হবে না। হ্যাঁ, এই রকম একটা বিপদের কথা আপনি সেদিন বলছিলেন বটে। না, সেদিন বলার সুযোগ পাইনি, আজও সুযোগ নেই। এখনো হয়তো মিস্টার ভীরাবাবু সদল বলে এসে পড়বেন। আপনার সঙ্গে গল্প করছি দেখলে মোটেই খুশি হবেন না, আর উনি বিরক্ত হলে আমাদেরও শান্তিতে থাকতে দেবেন না। উনি বিরক্ত হবেন কেন? সুরঞ্জনবাবু একটু হাসলেন, বললেন, এই ঘরটা নিয়ে আপনি আমি দুজনেই ওদের শত্রুপক্ষ হয়ে গেছি, আর এইসব শিক্ষিত ভদ্রলোকেরা তাদের শত্রুপক্ষকে টাইট দেবার জন্য অনেক কিছুই করতে পারেন, অথচ আমরা দুজনে ঠেকাতে পারবো না। একটু থেমে বললেন, শুনুন, আমার মুখ থেকে শোনার চেয়ে এই পাতলা বইটা চুপচাপ পড়ে ফেলবেন। অনেক সত্য ঘটনা জানতে পারবেন, তবে দেখবেন বইটা যেন অন্য কারো চোখে না পড়ে। এই বলে খবরের কাগজে মলাট দেওয়া একটা চটি বই আমার হাতে দিলেন। পাতা উল্টে আমি তো অবাক। ইংরেজিতে লেখা বই, বহু পুরনো, তাও ছাপা নয়, হাতে লেখা, পুঁথির মতো যেন। তুলোট কাগজের মতো পুরু কাগজে গোটা গোটা অক্ষরে লেখা, বহু জায়গা পোকায় কাটা। এই বই আপনি কোথায় পেলেন? বাবার দেওয়াল আলমারিতে ছিল, সম্ভবত রতনলাল কাকু বাবার কাছে রাখতে দিয়েছিলেন। এই দুর্গে যে রাতে যুবরাজকে হত্যা করা হয়, সে সময় একজন ইংরেজ ওখানে গোপনে ঢুকে পড়েছিলেন। আড়ালে লুকিয়ে লুকিয়ে স্মিথ সাহেব যা কিছু দেখেছিলেন তা নোট করে নিয়েছিলেন। স্মিথ সাহেবের সেই সব নোট নিয়েই এই ডায়েরি। নিন, রাখুন। যদি সম্ভব হয় আজ রাত্রিরেই পড়ে ফেলে কাল সকালে আমায় ফেরত দেবেন। তা না হয় দিলাম, কিন্তু সেই যে সেদিন সন্ধেবেলা শেকল খুলতে গিয়ে আমার হাতের ওপর অন্য এক অদৃশ্য হাতের চাপ পড়েছিল, সে কথা তো ভুলতে পারছি না। তাই সুরঞ্জন বাবুকে বলে ফেললাম, আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, ওই কেল্লা আর এই হোটেল বাড়ি, এ দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আছে বই কি, তবে এখন বলতে পারবো না। এইটেও আপনি রাখুন। এই বলে তাসের মতো পুরু রঙিন ছক্কাটা একটা কার্ড আমার হাতে দিলেন। বুঝতেই পারছেন, এটা একটা নকশা যেটা ভীরাবাবুর পকেট থেকে পড়ে গিয়েছিল। এটা ওকে দেননি? না, হাতে হাতে ফেরত দিলে সাহেব বুঝে নেবে আমি ব্যাপারটা জেনে গেছি, তাই আর দিইনি। এখন অনুগ্রহ করে আপনি এটা সাহেবকে গোপনে দেবার ব্যবস্থা করুন। ওর কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি কেমন করে দেব? সে ব্যবস্থা আছে। 9 নম্বর আর 10 নম্বর ঘরের মাঝে দেখুন একটা কাঠের পার্টিশন। ওই ঘরে ভীরাবাবু থাকেন। কাঠের পার্টিশনের মধ্যে খুব সূক্ষ্ম ফাঁক আছে, খুঁজলেই দেখতে পাবেন। যখন ঘরে কেউ থাকবে না, তখন ওই ফাঁক দিয়ে কাঠটা জোরে ঠেলে দেবেন। কাঠটা হয় ওদের বিছানায় নয় মাটিতে পড়ে থাকবে। ভীরাবাবু ভাবতেই পারবেন না আপনি ওটা ফেলেছেন। আমি বললাম, তাতে আমাদের লাভ কি? সুরঞ্জনবাবু বললেন, ভীরাবাবু এখনো জানেন না কেল্লার ওই সাংঘাতিক কাঠটা তার কাছে নেই। ওটা হঠাৎ পড়ে থাকতে দেখলে নিশ্চয়ই ঘাবড়ে যাবেন, মনে করবেন ওটা কোনো অলৌকিক ব্যাপার। এই বলেই তিনি সাবধানে চলে গেলেন, যাতে ভীরাবাবুর সামনে পড়ে না যান। সুরঞ্জনবাবু চলে যেতেই আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। এখন সবে সন্ধ্যে 7:30। রাতে 10টার আগে ঘুমোনো যায় না। তাহলে এই দীর্ঘ সময় কি করব? একবার ভাবলাম, এখন দোতলায় কেউ নেই, এই সুযোগে যদি নকশাটা পার্টিশনের ফাঁক দিয়ে চুপি চুপি চালান করে দেওয়া যায়, তাহলে একটা বড় কাজ হয়। এই কথা ভেবে আমি ঘরের আলো নিভিয়ে একটা টর্চ নিয়ে পার্টিশনের গায়ে কোথায় চিরটা আছে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরেই চিরটা আবিষ্কার করলাম। এইবার বাকি কাজটুকু খুবই সহজ। তবু নকশাটা হাতে নিয়েও তখনই পার্টিশনের মধ্যে দিয়ে গলাতে গিয়ে হাত কেঁপে উঠল। ভাবলাম, কার্ডটা নিরাপদে 9 নম্বরে চালান করে দিলেও ঘরে ঢুকেই আকস্মিকভাবে ওটা পড়ে থাকতে দেখলে সাহেব যে খেপে যাবে তাতে সন্দেহ নেই।
আর সেই রাগটা এই রাত্রিরে কার ওপর যে অঘটন ঘটাবে এই ভেবে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কি করব ভাবছি, এমন সময়ে বাইরে গাড়ির শব্দ শুনলাম। বুঝলাম ওনারা এলেন তো বটেই, কিন্তু একটা হোটেলে ওইভাবে যে কেউ আসতে পারে তা তো ভাবা যায় না। শুধু বুট পরা মিলিত পায়ের শব্দ নয়, সেই সঙ্গে মিলিত গলায় অদ্ভুত সুরে ইংরেজি বাংলা মেশানো গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে বেয়ে ক্রমশ উপরে উঠে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি আলো জেলে ঘরে খিল লাগিয়ে বসে রইলাম। গানের কথা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম না। হেরে গলায় মিলিত সুর থেকে মাঝে মাঝে যে কয়েকটা কথা কানে আসছিল তা এই রকম: লেট আস এনজয়, পরোয়া করি না কাউকে ভাই, উই ডোন্ট স্লিপ, ঘুমোতে দেব না কাউকে, হিপ হিপ হুররে। উন্মত্তের মতো গান করতে করতে ওরা যখন আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল তখন এক এক লাইন গাইবার সঙ্গে সঙ্গে আমার দরজায় প্রতিজনে বুট পরা পায়ে জোরে জোরে লাথি মেরে যাচ্ছিল। এ যে কী রকম ভদ্রতা তা বুঝে উঠতে পারলাম না। তাহলে এরা তো দরজা ভেঙে ঢুকে আমায় শেষ করেও দিতে পারে। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় এর চতুর্থ পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।